দৃষ্টিপাত একটা বই 50-60 দশকে 70 দশকে শিক্ষিত বাঙালিরা এই বই পড়েনি এরকম পাওয়া যেত না। এই প্রজন্ম বইটার খুব খবর রাখে না। আমি অনুরোধ করব যাদের কিন্তু পড়াশোনার অভ্যাস আছে, যাযাবরের দৃষ্টিপাত, এটা এখন ঢাকাতেও এর কয়েকটা সংস্করণ হয়েছে। এই বইটা পারলে মেহরবানি করে দেখবেন, পড়বেন। এক জায়গায় আছে এই দল সম্পর্কে, বাঙালির দল করা সম্পর্কে বলছেন, 3 জাপানি যখন একত্রিত হয় ওরা একটা কোম্পানি খোলে, 3 সুইস যখন একত্রিত হয় ওরা একটা শেয়ার মার্কেট, এ ধরনের কোনো একটা বিজনেসের ওরা শুরু করে। আর 3 বাঙালি কী করে? 3 বাঙালি করে দলাদলি করে। তিনি এটা কথাটা বলতে চেয়েছেন এই জায়গা থেকে, বাঙালি অনেক বেশি রাজনীতি সচেতন, রাজনীতি মনস্ক। সে গোখলে একসময় বলেছিল না, 19 দশাব্দের একেবারে শেষ দিকে, হোয়াট বেঙ্গলস থিংস টুডে ওয়েস্ট অফ ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। বাংলা আজকে যেটা চিন্তা করে অবশিষ্ট ভারত এটা চিন্তা করে আগামীকাল। তো আমাদের এই গোটা 17 বছর এবং এই জুলাই আগস্ট আন্দোলন, এই অভ্যুত্থান, আমাদের তরুণ প্রজন্মের বয়স, আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি, এদের বয়স 10, 15, 20 বছর, কয়েকটা দশক এদের বয়স বাড়িয়ে দিয়েছে। এটাই হলো বাস্তবতা। এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। সুতরাং তরুণদেরকে শুধুমাত্র বয়স দিয়ে বিবেচনা করবার আর সময়টা নেই। যারা এই উদ্যোগ নিয়েছেন এরা আমাদের অসাধারণ স্নেহের মানুষ, এরা আমাদের ভালোবাসায় বড় হয়েছেন, স্নেহে আদরে বড় হয়েছেন। এবং আমি অসংখ্য মুখ গত 17 বছর যারা নানাভাবে আমাদের টানা যে লড়াই, এই লড়াইয়ে তারা দায়িত্বে ছিলেন, ঝুঁকি নিয়েছেন, রাজপথে নিয়েছেন, তারা জীবন দেওয়ার প্রতিযোগিতায় অনেকে তারা যুক্ত ছিলেন। সেই তরুণদের একটা অংশ আজকে তারা জনরাষ্ট্র আন্দোলন তারা শুরু করেছেন। এটা ওই অর্থে এটা আনন্দের। সুতরাং তাদের জন্য উষ্ণ অভিনন্দন এবং ভালোবাসা। দ্বিতীয় কথা হচ্ছে, গতকালকে আমি বাদিবাই এক টেলিভিশনে বলেছিলাম, এটিএন বাংলাতে আমি আগেও বলেছি, আমাদের তরুণরা এনসিপি নামে যে রাজনৈতিক দল যারা ইতিমধ্যে গঠন করেছেন, রাজনীতিকে তারা মনে করছেন এটা একটা T20 একটা খেলা বা ওয়ানডে ক্রিকেটের মতন এটা এরকম একটা খেলা। তো রাজনীতি যে একটা T20 খেলা না, এটা যে একবার ওয়ানডে ম্যাচ না, এটা অনেকটা সিম্বলিক অর্থে 5 দিনের একটা ক্রিকেট ম্যাচের মতন একটা। এর মধ্যে অনেক চড়াই উতরাই আছে, লড়াই আছে, 2 পা এগিয়ে 1 পা পিছিয়ে আসা, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত আছে, অনেক আঁকাবাঁকা পথ আছে, দায়িত্ব আছে, ঝুঁকি আছে, আনন্দ বেদনা আছে। তো এটার মধ্য দিয়ে যাওয়া দরকার। আমরা যারা এখানে বসে আছি সম্ভবত একজন বাদ দিলে বাকিরা সম্ভবত সবাই, কেউ 4 দশক, 5 দশক, কেউ 6 দশক এই লড়াইয়ের এই পথটা পার হয়ে আজকে এই মানুষগুলো রাজনীতির মঞ্চে। আমার বন্ধুবর মোহন রাহান বললেন, আমরা একই বছরে আমাদের জন্ম। আমি পরে ক্যালেন্ডার দেখলাম, আমার জন্মদিন মাত্র গেল, মোহনের জন্মদিন গেছে। মোহনের জন্য অনেক শুভেচ্ছা, জন্মদিনের অনেক শুভকামনা। তো আমরা এবং এই তরুণরা তারা এক যাত্রায় তারা সব কিছু তারা অর্জন করতে চান। আমি এনসিপির কথা বলছি। এবং তারা রাজনীতিকে তারা এক যাত্রাতেই তারা সব কিছু তারা অর্জন করবেন। এবং এটা করতে যে তারা এখন গালাগালিকে একটা রাজনীতির একটা অংশে পরিণত করেছেন। কখন মানুষ গালাগালি করে, কখন মানুষ আক্রমণ করতে যায়, যখন তার মধ্যে কোনো রাজনৈতিক আদর্শ থাকে না, কোনো রাজনীতি থাকে না, কোনো কর্মসূচি নেই, কোনো ভিশন নেই। মানুষকে রাজনীতি হচ্ছে যুক্তি দেওয়া, বুদ্ধি দেওয়া, স্বপ্ন তুলে ধরা, কর্মসূচি দেবেন এবং তার পেছনে মানুষকে ঐক্যবদ্ধ করবেন, অনুপ্রাণিত করবেন। তো এটা প্রমাণ হয়েছে এই তরুণরা, যেটা আমি আগেও বলেছি এবং পরশুদিন দেখলাম হোসেন জিল্লুর কথাটা আবার বললেন, এই তরুণদের মধ্যে অন্তর্বর্তী সরকার এদের মধ্যে লোভ জাগিয়ে তুলেছিল। এই লোভ হচ্ছে ক্ষমতার লোভ, এই লোভ হচ্ছে দ্রুত
অর্থবিত্ত গড়ে তোলার লোভ, এবং এই লোভ জাগাতে যে ওরা কেবল নিজেদের ভবিষ্যৎ নষ্ট করেনি, গোটা একটা প্রজন্মকে ওরা লোভ, লালসা, অর্থবিত্ত এবং এর সাথে আরও যুক্ত অনেক কিছু রয়েছে। এটা করতে যাই একটা অসাধারণ সম্ভাবনাময় প্রজন্মকে তারা, এদের একটা বড় অংশকে তারা ধ্বংস করে দিয়েছে, তারা নষ্ট করে দিয়েছে এদের ভাবনা চিন্তা। এবং তারা এখন ভিনি ভিসি ভিডি, এলাম দেখলাম জয় করলাম, এরকম একটা চিন্তা প্রবণতা নিয়ে তারা এখন কাজ করছে। আমি কি সত্য কথা বলছি? ঠিক কেনা? এটা কি সত্য? এটা বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে। যে তরুণের চোখ নষ্ট হয়েছে, নিশ্চয়ই আমি তার জন্য আমার বেদনা আছে, দুঃখবোধ আছে, কিন্তু যে পরিস্থিতিটা তৈরি করছে এটা আমাদের রাজনীতির ইতিহাসে, এর নাম রাজনীতি না, এগুলো হচ্ছে অপরাজনীতি। এগুলো অপরাজনীতি। এগুলো প্রতিদিন সমাজকে কলুষিত করছে, বিষাক্ত করছে, এবং আমাদের প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আমাদের সহিষ্ণু যে রাজনীতি, প্রতিদিন তারা এখানে বিষ বাষ্প তারা এখানে নিক্ষেপ করছে। আমি বিএনপিকে বলতে চাই, ইতিমধ্যে আপনারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেকটা নাকি গন্ডারের চামড়া হওয়া দরকার। জনগণের দাবির প্রশ্ন যেমন সংবেদনশীল হবেন, আবার সমালোচনা সহ্য করবার ক্ষেত্রে গন্ডারের মতন এরকম একটা ধৈর্যশীল। গন্ডার নাকি আজকে চুলকালে নাকি 3 দিন পরে নাকি সে টের পায়। সুতরাং এরকম একটা ধৈর্যের জায়গাটা হওয়া দরকার। সুতরাং ওরা চেষ্টা করছে প্রতিদিন, আপনারা ওদেরকে আক্রমণ করেন, ওদেরকে শারীরিকভাবে হেনস্থা করেন, ওদের উপরে ঝাঁপিয়ে পড়েন, তাহলে আলোচনায় থাকে, এটা ফেসবুকে ভাইরাল হতে পারে। এর নাম রাজনীতি না। এই জায়গা থেকে আমি আশা করব অনেক দায়িত্বশীল জায়গাগুলো থেকে এনসিপির তরুণ বন্ধুদেরকে বলবো, আপনারা মেহরবানি করে নিজেদেরকে সংযত করা দরকার। যদি একটু লম্বা পথ যেতে চান, একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে। একেবারে সব খেলায় আপনারা 1.5 বছর যেটা করতে পেরেছেন, এখন এরকম T20 খেলে প্রতিটা ওভারে 6 মারবেন, এরকম চিন্তা থেকে মেহরবানি করে সরে আসেন। একটু রাজনীতির সময় চাই, রাজনীতি মনোযোগ চাই, এবং মানুষের সাথে তার সম্পর্কের জায়গাটা এগুলো চাইবে। আমি একই সাথে আজকে অগাস্টের 3 তারিখ আমার মনে আছে, ওদিন 19শে জুলাই যেখানে বসে আছেন তার সামনে গণতন্ত্র মঞ্চের ওদিন বিএনপির গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল 2024-এর এই 19শে জুলাই, রংপুরের আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সমাবেশ ছিল, বিক্ষোভ ছিল। আমরা মিছিল নিয়ে যখন প্রেস ক্লাবের মেট্রো স্টেশনের সামনে অবিশ্বাস্যভাবে কিভাবে পুলিশ গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, বাবলু ভাই থেকে শুরু করে আমরা আহত হয়েছি, থানায় গেছে, সেলাই লেগেছে, এবং সেদিন আমরা মারা যেতে পারতাম। আজকে অনেকেরই শোকসভা হওয়ার ব্যাপার ছিল, এই মঞ্চে আজকে অনেকে থাকতে পারতেন না। এরকম দায়িত্ব ঝুঁকি নিয়ে গণতন্ত্র মঞ্চ, যুগপৎ আন্দোলন শরিকরা, বন্ধুরা, আমরা লড়াইটা চালিয়ে রাখা। এবং আমার মনে আছে 3 তারিখে আমরা পল্টনের সমাবেশে দাঁড়াতে পারিনি। পুলিশ যেভাবে এখানে একটা সামরিক জায়গায় তারা তৈরি করলো, আমাদের অফিসের সামনে সেগুনবাগিচা, তার সামনে যে সেকান্দার হোমি হলের সামনে, ওখানে আমরা ঠেলতে ঠেলতে ওখানে নিয়ে গেল। আমাদের সব নেতারা এসে পৌঁছাননি। আমি খুব সংক্ষেপে বক্তৃতা করলাম, পুলিশ ধরবে, নিয়ে যাবে, লাঠিচার্জ করবে। বললাম যে হাসিনার ভাগ্য এখন সুতোর মধ্যে ঝুলছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার পালিয়ে যাবে অথবা সরকার পড়ে যাবে। এখানে একজন অসাধারণ বললেন, বাস্তবে জুলাইয়ের শেষেই অগাস্টের 1 তারিখ থেকে তার ভাগ্যটা নির্ধারণ হয়ে গিয়েছিল, এবং সে কারণের জন্য তিনি শেখ পরিবারের সবাইকে তিনি নিরাপদে, কাউকে 24 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে, কাউকে 72 ঘন্টা আগে তিনি দেশ ত্যাগ করার জন্য তার দিক থেকে সেখানে পরামর্শ দেওয়া হচ্ছিল। এগুলো আপনি জানেন। ফলে সেই কাহিনী আমরা আজকে অভ্যুত্থান, তারপরে 5 তারিখের ঘটনা, গত 2 বছর আমাদের ইতিহাসের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা সময়ের জায়গা আমরা এখন পার করছি। ইতিমধ্যে অভ্যুত্থান হয়েছে, 12 তারিখে নির্বাচন, বিএনপি সরকার গঠন করেছে। আমি ইতিমধ্যে বিএনপি নেতৃবৃন্দের সামনে কথাটা আমরা বলেছি, বিএনপি অনেকগুলো ইতিবাচক কাজ করবার চেষ্টা করছে।
কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি অনেকগুলো প্রশ্নে পিছিয়ে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে বিএনপিকে এভাবে আখ্যায়িত করা হচ্ছে এবং আমার মনে হয়েছে বিএনপি রাজনৈতিকভাবে কথাগুলো উপযুক্তভাবে এটা রাজনৈতিক উত্তরটা দিতে পারছে না। তো বিএনপিকে, এবং এটাও বলেছি, মনে হচ্ছে মাঠটা যেন বিএনপি, জামাত এবং এনসিপি এদের জন্য মাঠ তারা ছেড়ে দিয়েছে। সবাই নাকি সরকারে যেতে চায়, সরকারে ঢুকতে চায়, কেবল সরকারে থেকে বাংলাদেশের মতন সমাজে মাঠটা খালি করে দিয়ে এভাবে আপনি কোনো টেকসই কোনো রাজনৈতিক ব্যবস্থা, কোনো সরকার বাস্তবে টিকতে পারবে না। এগুলো বিএনপি নেতারা কীভাবে নেবেন তারা নিশ্চিন্তা করবেন। যেটা বলে শেষ করব, তারা আলোচনা করছেন এবং সে আলোচনা বিএনপি তারা বলছেন তারা জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করেছেন অক্ষরে অক্ষরে নাকি এই সনদ তারা কার্যকর করবেন। আমরা দেখতে চাইবো যারা আমরা এখানে আছি, সংসদীয় আপনারা যে কমিটি করেছেন এই আগস্টের মধ্যে কমিটি কাজটা সম্পন্ন করবেন। আগামী সেপ্টেম্বরে পার্লামেন্টের যে অধিবেশন হবে সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মধ্য দিয়ে আমরা জুলাই সনদে যেগুলো স্বাক্ষর করেছে বিএনপি সহ সেগুলোকে বাস্তবে আপনারা বিল আকারে উত্থাপন করবেন, আলাপ আলোচনা করে সেটা আইনে পরিণত হবে, সেটা সংবিধানে সেটা যুক্ত হবে। শেষ কথা বলবো, আমরা দেখতে চাইবো যে বাস্তবে আপনারা কি করেন, কারণ বিএনপিকে রাজনৈতিকভাবেই কিন্তু মোকাবেলা করার প্রশ্ন আছে। কিন্তু বাংলাদেশ বাস্তবে আমার তরুণদেরকে বলি যারা আজকে আন্দোলন করছেন, বৈষম্যের পরিবর্তে সীমাহীন একটা আরও বৈষম্য তৈরি হয়েছে, না খাওয়া তৈরি হয়েছে, বেকারত্ব তৈরি হচ্ছে, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, গোটা দুর্বৃত্ত অর্থনীতি, দুর্বৃত্ত রাজনীতির অশুভ যে নেক্সাস সেটা এখনও পর্যন্ত বহাল তবিয়তে আছে। এর যদি মূলোৎপাটন করা না যায়, আপনারা সাম্যের কথা বললেন, এখানে একজন সংগঠকের নামই হচ্ছে সাম্য। তো সুতরাং সাম্য যদি ব্যবস্থার যদি আপনি আমূল কোনো পরিবর্তন করতে চান শেকড় ধরে টান দেন। শেকড় ধরে টান দেওয়া ছাড়া বাস্তবে কোনো আমূল কোনো বাংলাদেশের টোটকা কোনো সমাধান নাই। কসমেটিক কোনো পরিবর্তন করে সন্তুষ্টি পেতে পারবো, কিন্তু দুর্বৃত্ত অর্থনীতির রাজনীতি ব্যবস্থার আমরা আমূল মৌলিক কোনো পরিবর্তন করতে পারবো না। আমার জনরাষ্ট্র আন্দোলন এই মৌলিক দিকগুলোর দিকে যদি একটু তাকাতে পারে, মনোযোগ দেয়, গবেষণা করে, চিন্তা করে, যেভাবে তারা বলেছেন তারা কেবল চমক দেখানোর জন্য না, তারা এটাকে অব্যাহত রাখতে চান। আমি দেখতে চাই আমার এই তরুণরা, যেই তরুণদেরকে একটা জঙ্গিবাদের নামে, সাম্প্রদায়িকতার নামে নতুন হিংসা বিভাজন তৈরি করে আমার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে পুরো দেশটাকে অনেকে আরেকটা বিপ্লবের নাম করে দেশটাকে একটা সামাজিক নৈরাজ্যের দিকে, একটা রাজনৈতিক অনিশ্চয়তার দিকে অনেকে ঠেলে যেতে চান। বিপ্লবের পিছনে প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পিছনে প্রতি অভ্যুত্থান হাঁটে, অনেকে চেষ্টা করছেন এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা। আমার জনরাষ্ট্র আন্দোলনের বন্ধুরা, আপনারা সত্যি সত্যি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, বৈষম্যের বিরুদ্ধে তার আকাঙ্ক্ষা, সাম্যের লক্ষ্যে তার যেন একটা গণতান্ত্রিক মানবিক জবাবদিহিমূলক জনরাষ্ট্র আন্দোলন যদি সে পথে হাঁটতে পারে, চলতে পারেন, বিশেষ করে তরুণ যুবকদেরকে যারা এখন পথহারা, যারা এখন নানাভাবে সোশ্যাল মিডিয়ার কারণের জন্য যারা অনেকে আত্মঘাতী ভাবনা চিন্তা যারা যুক্ত আছেন, তাদেরকে যদি আপনারা ঠিক মতন পৌঁছাতে পারেন, ইতিহাসে আপনারা একটা দাগ রাখতে পারবেন।